7 জুলাই বাংলা ব্লকেটে থমকে যায় ঢাকা, বদলে যায় আন্দোলনের গতিপথ। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় জামায়াতের নিন্দা। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এক সোনালী যুগের অবসান, বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল রোনালদোর। এবং মধুর প্রতিশোধ বেলজিয়ামের, যুক্তরাষ্ট্রের ট্রাম্প কার্ডের সঙ্গে ফিফাকেও হারালো গার্সিয়ার দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। চলে যাচ্ছি পুরো খবরে। 7 জুলাই ছিল 24-এর কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। বাংলা ব্লকেট কর্মসূচিতে রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন শহরে একযোগে সড়কে নেমে আসেন হাজারো শিক্ষার্থী। ঘণ্টার পর ঘণ্টা অবরুদ্ধ থাকে গুরুত্বপূর্ণ সড়ক, থমকে যায় জনজীবন। এই দিনটি আন্দোলনকে নতুন গতি, নতুন কৌশল এবং আরও কঠোর ধারার দিকে এগিয়ে নেওয়ার ভিত্তি তৈরি করে। সেই 7 জুলাইয়ের গল্প শুনবো জাগো ডেস্ক রিপোর্টে। 7 জুলাই 2024, একটি দিন যা কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোর একটি। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রায় সব বড় শহর সবখানেই একসঙ্গে নেমে আসে আন্দোলনের ঢেউ। বাংলা ব্লকেট কর্মসূচিতে কার্যত থমকে যায় রাজধানীর স্বাভাবিক জীবন, আর আন্দোলন প্রবেশ করে নতুন এক পর্যায়ে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দুপুরের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন হাজারো শিক্ষার্থী। বেলা 3:30টার দিকে মিছিল শুরু হয়ে বিকেল 4টার দিকে পৌঁছে যায় শাহবাগ মোড়ে। এরপর পুরো শাহবাগ কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। শুধু শাহবাগ নয়, রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট, চানখারপুল, আগারগাঁও সহ অন্তত 8টি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে কয়েক ঘন্টার জন্য অচল হয়ে পড়ে ঢাকার যান চলাচল। রাত 8টার দিকে শাহবাগের অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। সেদিন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, পরদিন থেকে আন্দোলন আরও কঠোর হবে। তিনি জানান, 4 দফার পাশাপাশি আন্দোলন 1 দফার দাবির দিকেও এগোবে। অযৌক্তিক সব কোটা বাতিল করে সংসদে আইন পাশের মাধ্যমে ন্যূনতম কোটা নির্ধারণের দাবি জানান তিনি। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও আসে। সন্ধ্যায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে হাসনাত আবদুল্লাহ জানান, প্রধানমন্ত্রীর প্রতিনিধিদের সঙ্গে তাদের মতবিনিময় হয়েছে। এদিকে ঢাকার বাইরে আন্দোলনের উত্তাপ আরও ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। চট্টগ্রামের 16 শহর থেকে শুরু হওয়া মিছিল পুলিশের বাধার মুখে নতুন পথে এগোয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পথ নাটক, কবিতা ও গানের মাধ্যমে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রতিবাদ অনুষ্ঠিত হয়। একই দিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কোথাও কয়েক ঘণ্টা, কোথাও আবার দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকে। 7 জুলাইয়ের বাংলা ব্লকেট শুধু একটি কর্মসূচি ছিল না, এটি ছিল আন্দোলনের গতি ও কৌশল বদলে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই দিনের পর থেকেই আন্দোলন আরও সংগঠিত, আরও বিস্তৃত এবং আরও কঠোর রূপ নিতে শুরু করে, যা পরবর্তী ঘটনা প্রবাহে বড় প্রভাব ফেলেছিল। সাভারে জাতীয় নাগরিক পার্টির জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তির সমাবেশে ককটেল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইন শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে দলটি। মঙ্গলবার জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে বলেন, একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই বহিঃপ্রকাশ।
সমাবেশের শুরুতে আকস্মিক বিদ্যুৎ চলে যাওয়া এবং পরবর্তী সময়ে মঞ্চের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়। বিরোধী দলীয় চিফ হুইপের উপস্থিতিতে আয়োজিত একটি সমাবেশে পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারা স্থানীয় প্রশাসনের স্পষ্ট ব্যর্থতা। বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনায় প্রমাণিত হয় এই ঘটনার সঙ্গে প্রশাসন জড়িত। কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে এই হামলার ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। সেই সঙ্গে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তিনি। সেই সঙ্গে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমেছে। এতে জনদুর্ভোগের চরমে পৌঁছেছে। একই সঙ্গে অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় নগরের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বলেন, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৩৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তিনি বলেন, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং ভূমিধসের ঝুঁকি রয়েছে। এদিকে মঙ্গলবার সকালেও চকবাজার, উত্তর আগ্রাবাদ, কমার্স কলেজ রোড, হালিশহর, ইপিজেড বন্দর, পাঠানটুলি, চাঁদগাঁও এবং পতেঙ্গা সহ নগরীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমেছে। অনেক স্থানে বাসাবাড়ি ও দোকানপাটেও পানি ঢুকে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের পানি মারিয়ে গন্তব্যে যেতে দেখা যায়। এদিকে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় আকবর শাহ থানার ঝিল ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয়নগর, শান্তিনগর পাহাড়, বেলতলি ঘোনা, মতির ঝর্ণা, টাঙ্কির পাহাড়, আমিনজুট মিল সংলগ্ন পাহাড়, ঢেবার পাড়, আমবাগান, দক্ষিণ পাহাড়তলি মৌজার সেকান্দার কলোনি, ঠান্ডাছড়ি ও সন্দীপ কলোনি সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। প্রশাসন ৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। Mr. Noodles, amazing taste. জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই হরমুজ প্রণালীতে ২টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার দিনগত রাতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালিয়েছে। ২ মার্কিন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এক্সিওসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ২টি বাণিজ্যিক জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম সংস্থা মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওমানের লিমা থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী যাত্রার সময় একটি ট্যাঙ্কারের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর বর্বর নির্যাতন ও নিপীড়নের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও দেশটির বিচার মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে দেশটির ডজন খানেক আইন প্রণেতা। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দলের অন্তত ৭১ জন সংসদ সদস্য ও পিআর এ বিষয়ে গত সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে চিঠি পাঠিয়েছেন। লেবার পার্টির এমপি নীল ডানকান জর্ডানের নেতৃত্বে পাঠানো ওই চিঠিতে বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি এবং ৭ জন পিআর অন্তর্ভুক্ত রয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর পদ্ধতিগত ও সুনিশ্চিতভাবে প্রমাণিত নির্যাতনের চূড়ান্ত দায়ভার প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েল সরকারের উপরই বর্তায়। আইন প্রণেতারা পররাষ্ট্র সচিব ইভেট কুপারকে ইসরায়েলের এই শাস্তিহীনতা বা দায়মুক্তির সংস্কৃতির অবসান ঘটাতে নেতানিয়াহু ও ইসরায়েলের উপপ্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী
ইয়ারিফ লেভেনের ওপর নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 2 দশকের শাসন ক্ষমতার অবসান ঘটালো হামাস। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের বেসামরিক শাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। সোমবার হামাসের পক্ষ থেকে গাজা পরিচালনাকারী সরকারি সংস্থাটি বিলুপ্ত করার এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে। গাজা সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। 2006 সালের সাধারণ নির্বাচনে জয়ের পর 2007 সালে ফাতাহর সঙ্গে সংঘাতের মধ্য দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে দীর্ঘ প্রায় 20 বছর ধরে তারা এই অঞ্চল শাসন করে আসছিল। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদোর অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বকাপের ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়। শেষ 16 লড়াইয়ে পর্তুগালের বিদায়ের সঙ্গে সঙ্গেই বিশ্বকাপকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই তারকা। 6টি বিশ্বকাপ জুড়ে অসংখ্য রেকর্ড, অবিস্মরণীয় মুহূর্ত আর অদম্য লড়াইয়ের সাক্ষী হওয়া রোনালদো রেখে গেলেন অমলিন স্মৃতি। নেইমারের বিদায়ের ক্ষত না শুকাতেই ফুটবল প্রেমীদের হৃদয়ে যোগ হলো আরও এক গভীর শূন্যতা। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ বিদায়ে যেন একই আসরে শেষ হয়ে গেল এক সোনালী অধ্যায়ের দুটি বড় নাম। 2 দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবলকে শাসন করা প্রজন্মের সূর্যাস্তের সাক্ষী হল কোটি কোটি সমর্থক। বিশ্বকাপের মঞ্চে হয়তো গোল, ট্রফি আর রেকর্ডের গল্পই সবচেয়ে বেশি মনে থাকে, কিন্তু কিছু বিদায় থাকে যেগুলো পরিসংখ্যানের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে আবেগের ইতিহাস। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ বিদায়ও ঠিক তেমনই এক মুহূর্ত। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে থেমে গেল দীর্ঘ এক বিশ্বকাপ যাত্রা। চোখের জল লুকাতে পারেননি রোনালদো। পর্তুগালের জার্সিতে শেষবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে যে স্বপ্ন নিয়ে এসেছিলেন তার পূরণ হলো না। এই অপূর্ণতায় যেমন ভিজেছে তার চোখ, তেমনি ভেঙেছে কোটি কোটি ভক্তের হৃদয়। কারণ রোনালদোর সঙ্গে বিদায় নিয়েছে একটি সময়, একটি অনুভূতি। ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি বারবার বয়সকে হার মানিয়েছেন। যখনই মনে হয়েছে তার সেরা সময় শেষ, তখনই তার পায়ের জাদুতে জানান দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। কঠোর অনুশীলন, অবিশ্বাস্য ফিটনেস, অদম্য মানসিকতা আর জয়ের ক্ষুধা তাকে দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে টিকিয়ে রেখেছে। বিশ্বকাপের ইতিহাসে রোনালদোর পথ চলাও অনন্য। 2006 সালে প্রথম বিশ্বকাপ খেলেন তিনি। এরপর 2010, 2014, 2018, 2022 এবং 2026 টানা 6টি বিশ্বকাপে পর্তুগালের জার্সি গায়ে মাঠে নেমেছেন। কিন্তু 6টি বিশ্বকাপ খেলেও সোনালী ট্রফিটা আর ছোঁয়া হয়নি তার। তবে বিশ্বকাপের 5টি ভিন্ন আসরে গোল করার কীর্তি করা প্রথম ফুটবলারদের একজন তিনি। ট্রফি হয়তো তার হাতে ওঠেনি, কিন্তু বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম তিনি লিখে গেছেন অমোচনীয় অক্ষরে। বিশ্বকাপের ট্রফি কখনো হাতে না উঠলেও ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে তার অর্জনের তালিকায় ঈর্ষণীয়। 5 বারের ব্যালন ডি'অর জয়, 5টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, 2016 ইউরো এবং 2019 উয়েফা নেশনস লিগে পর্তুগালকে শিরোপা জেতানো, সব মিলিয়ে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও তিনি শীর্ষস্থানীয়দের একজন। ফুটবলের সময় কখনো থেমে থাকে না। নতুন নায়ক আসবে, নতুন গল্প লেখা হবে।
কিন্তু কিছু নাম সময়ের সীমানা ছাড়িয়ে যায়। ক্রিশ্চিয়ানো রোনালদো তেমনই এক নাম, যার অদম্য লড়াই, আত্মবিশ্বাস আর অসম্ভবকে সম্ভব করার মানসিকতার জন্য কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তার বিদায় যেন মনে করিয়ে দেয় একটি প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা করে নিচ্ছে। বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিদায়ের গল্প অশ্রুসিক্ত হলেও ইতিহাসে তিনি থেকে যাবেন মাথা উঁচু করে, এক চিরকালীন কিংবদন্তি হয়ে। বিদায় CR7 নিউজ ডেস্ক, জাগো নিউজ। বিশ্বকাপের শেষ 16 ম্যাচের আগেই ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারকে ঘিরে তীব্র বিতর্কে জড়ায় ফিফা। ম্যাচের আগে বালোগান ইস্যুতে ফিফার আদালতে হেরে গেলেও মাঠের খেলায় তাকে এবং তার দল যুক্তরাষ্ট্রকে রীতিমতো পর্যুদস্তই করেছে বেলজিয়াম। 4-1 গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গার্সিয়ার দল। বিশ্বকাপের মাঠে বিতর্ক নতুন কিছু নয়, তবে কখনো কখনো মাঠের খেলার চেয়ে বেশি আলোচনায় চলে আসে মাঠের বাইরের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারকে ঘিরে ঠিক তেমনই এক বিতর্কে জড়ায় ফিফা। নিয়ম, প্রক্রিয়া আর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া কটাক্ষ করে বলেছেন ফিফা যেন জুলাই মাসেই এপ্রিল ফুল উপহার দিল। তবে ফিফার এই সিদ্ধান্তের কড়া জবাব যেন মাঠেই দিল বেলজিয়াম। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গার্সিয়ার দল। মূলত বসনিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করার দায়ে VAR পর্যালোচনার পর বালোগানকে লাল কার্ড দেখানো হয়। যুক্তরাষ্ট্র দলের কোচ মরিসিও পচেত্তিনো দাবি করেছিলেন এটি লাল কার্ড পাওয়ার মতো অপরাধ ছিল না। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি নিজেই জানান যে মার্কিন প্রেসিডেন্টের ফোন কল পেয়েছিলেন তিনি। তবে স্বাগতিক দেশের প্রেসিডেন্ট কোনো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য ফিফা সভাপতিকে কল দিতে পারেন কিনা এ নিয়ে চূড়ান্ত সমালোচনা শুরু হয়। নজিরবিহীনভাবে ফিফা বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। যদিও তারা ব্যাখ্যায় জানিয়েছিল ফিফা ডিসিপ্লিনারি কোডের 27 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোরিয়ান বালোগুনের স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা 1 বছরের প্রবেশন বা পর্যবেক্ষণকাল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের অবশ্য তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল বেলজিয়াম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তবে ম্যাচের আগে বালোগান ইস্যুতে ফিফার আদালতে হেরে গেলেও মাঠের খেলায় তাকেও তার দল যুক্তরাষ্ট্র রীতিমতো পর্যুদস্তই করেছে বেলজিয়াম। পুরো ম্যাচে বেলজিয়ামের রক্ষণভাগ বালোগানকে খুব বেশি নড়াচড়ার সুযোগ দেয়নি। এই হার যেন যুক্তরাষ্ট্রের নয়, ফিফারও। বড় জয়ে শেষ 16 ম্যাচ জিতে যাওয়া বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেনের বিপক্ষে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 7 জুলাই বাংলা ব্লকেটে থমকে যায় ঢাকা, বদলে যায় আন্দোলনের গতিপথ। এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, জামায়াতের নিন্দা। খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এক সোনালী যুগের অবসান, বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন অধুরাই রয়ে গেল রোনালদোর। এবং মধুর প্রতিশোধ বেলজিয়ামের, যুক্তরাষ্ট্রের ট্রাম্প কার্ডের সঙ্গে ফিফাকেও হারালো গার্সিয়ার দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজ ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে। ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ড আসলে একজন ফুটবলার নাকি অন্য গ্রহের রোবট? তার গোল করার অতিমানবীয় ক্ষমতার পেছনে লুকিয়ে আছে এমন কিছু অদ্ভুত এবং পাগলাটে রহস্য যা শুনলে আপনিও চমকে যাবেন।
প্রথম রহস্যটা হলো লাসাগনা সুপার পাওয়ার। হল্যান্ড প্রতি হোম ম্যাচের আগে তার বাবার হাতের তৈরি লাসাগনা খাবিনি খাবেন। তার এই হ্যাট্রিকের ধারা দেখে কোচ পেপ গার্দিওলা তো বলেই দিয়েছেন হল্যান্ডের বাবাকে ক্লাবের প্রধান রাঁধুনি বানিয়ে দেওয়া উচিত। শুধু লাসাগনা নয়, তার প্রতিদিনের ডায়েট শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। তিনি দিনে প্রায় ৬,০০০ ক্যালোরি খাবার খান। তার মধ্যে থাকে গরুর আস্ত কলিজা, লিভার আর বিশেষ ধরনের কাঁচা ফিল্টার্ড দুধ। তার সতীর্থরা মজা করে এই খাবারকে বলেন হ্যানিবাল লেকটার ডায়েট। এর চেয়েও অদ্ভুত হলো তার ঘুমানোর বায়ো হ্যাকিং অভ্যাস। রাতে ঘুমানোর কয়েক ঘন্টা আগে থেকেই তিনি চোখে এক ধরনের বিশেষ কমলা রঙের চশমা পরেন, যাতে স্ক্রিনের নীল আলো তার চোখে না লাগে। এছাড়াও মাঠে যখন হল্যান্ড একের পর এক হ্যাট্রিক করেন, তখন ম্যাচ শেষে ফুটবলগুলো তিনি বাসায় নিয়ে যান। এই বলগুলোকে তিনি রসিকতা করে নিজের গার্লফ্রেন্ড বলেন এবং রাতে বলগুলোকে কোলে নিয়ে বিছানায় ঘুমান। তবে মাঠের এই ভয়ঙ্কর ভাইকিং যোদ্ধা কিন্তু মাঠের বাইরে একেবারে শান্ত আর ঘরকুনো একজন মানুষ। অবসরে তিনি তার পার্টনার ইসাবেলের জন্য নিজে রান্না করতে ভালোবাসেন, আর তাদের সন্ধ্যার সবচেয়ে বড় বিনোদন হলো দুজনে মিলে কম্পিউটারে মাইনক্রাফট গেম খেলা। তার ফ্যাশন সেন্সও বেশ বিলাসবহুল ও অদ্ভুত। ফুটবল বিশ্বের সাধারণত নারী সেলিব্রিটিদের হাতে দেখা গেলেও হল্যান্ডের কাছে অন্যতম মূল্যবান এবং বিরল ডিজাইনের অন্তত 7টি হার্মিস বার্কিন ব্যাগ আছে, যার একটির দামই ছিল $60,000 বেশি। এমনকি তার সকালের কফি খাওয়ার অভ্যাসও বাকিদের চেয়ে আলাদা। সাধারণ মানুষ চিনি বা দুধ মেশালেও হল্যান্ড কফিতে মেশান ম্যাপল সিরাপ, যা তাকে তাৎক্ষণিক এনার্জি দেয়। আর গোল করার পর মাঠে তার সেই বিখ্যাত ধ্যান বা পদ্মাসনে বসার সেলিব্রেশন তো আমরা সবাই দেখেছি। স্টেডিয়ামের হাজারো মানুষের চিৎকারের মাঝেও নিজেকে শান্ত রাখতে তিনি মেডিটেশন করেন। তবে মজার ব্যাপার হলো, ফুটবল নিয়ে তিনি চিরকাল মেতে থাকতে চান না। ফুটবল ক্যারিয়ার শেষ করার পর তিনি বড় শহরের বিলাসবহুল জীবন ছেড়ে নরওয়ের এক প্রত্যন্ত গ্রামে চলে গিয়ে একটি খামার দিতে চান, যেখানে তিনি গরু ছাগল পালন করে সাধারণ জীবন কাটাবেন। হল্যান্ডের এই অদ্ভুত অভ্যাসগুলোর মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে পাগলাটে লেগেছে? কমেন্ট করে অবশ্যই জানান। মামদুহা রাইসা, জাগো নিউজ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে। আমরা ইতিমধ্যে সরাসরি যুক্ত করছি, সাথে আছে আমি আব্দুল আল কাউসার। বলে রাখি যে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারতের ট্যুরিস্ট ভিসা কার্যক্রম এবং গত 28 জুন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অনলাইনে ট্যুরিজম ভিসার আবেদন শুরু হয়েছে। বলে রাখি এর পরের দিন 29 জুন থেকে অ্যাপ্লিকেশন স্লটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয় এবং 29 জুন ওই দিনেই কিন্তু জমা দিয়ে কাগজপত্রের বিপরীতে যে ভিসা ইস্যু সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 28 জুন থেকে যে ট্যুরিজম ভিসার যে অ্যাপ্লিকেশনের জন্য যে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের যে দীর্ঘ লাইন সেটি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সাধারণ মানুষের উপস্থিতি, যারা ট্যুরিজমের জন্য ভারতে যাবেন, বিভিন্ন কাজে যারা ভারতে যাবেন, তারা কিন্তু সকাল থেকে এখানে ভিড় জমাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু উপচে পড়া ভিড় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে। সকাল থেকে ছিলাম আমরা এবং দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, যে যমুনা ফিউচার পার্কের যে রাস্তা ধরে দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে 24 যে জুলাই অভ্যুত্থানে ঘটেছে, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে ভিসা কার্যক্রম বন্ধ ছিল বলা চলে এবং 2 বছর বন্ধ থাকার পর নতুন করে চালু হয়েছে এবং এই চালু হওয়ার পর থেকে মানুষের মাঝে যে উচ্ছ্বাস কাজ করছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ কয়েকদিন ধরে 28 জুন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে উপস্থিতি, অর্থাৎ তারা স্বাচ্ছন্দ্যে এখানে আসছেন এবং যে ভিসা প্রসেস শুরু হয়েছে এবং ইন্ডিয়ার সাথে ট্যুরিস্ট ভিসা যে চালু হয়েছে সেই বিষয়টিকে তারা স্বাগত জানাচ্ছেন এবং আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম। এখানে যারা আছেন, এখানে একজন আছে, একটু কথা বলি আপনার সাথে। ভিসা কার্যক্রম শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে, কেমন লাগছে, আপনারা কিভাবে দেখছেন? খুব খুশি, ভালো। আমরা জাতি পাচ্ছি, এটাই ভালো। কিসের জন্য যাচ্ছেন? আমি যাব টুরিস্টে বেড়ানোর জন্য।
দীর্ঘ 2 বছর বন্ধ ছিল, তাতে করে আপনারা কি কেমন মনে করছিলেন? এখন ভালো মনে করছি, দুই দেশের বন্ধনই ভালো হবে। 2 বছর যে যেতে পারেননি আপনি? না, যেতে পারিনি, অনেক কিছুই মিস করেছি আমরা, কেনাকাটা, ঘোরাফেরা, সব দিক থেকে আমরা মিস করেছি। এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে, আর ভিসা পালি আরো ভালো লাগবে, ভিসা না পালি তো ভালো লাগবে না। দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, লাইন তো আছে, এটা সিস্টেম করেছে, ভালো করেছে। এই 1-2 ঘন্টা করে লোক ঢোকাচ্ছে, ঠিকই আছে, এই সিস্টেমই ভালো। কথা বলছিলাম, আপু একটু কথা বলি, একটু কথা বলা যাবে? আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, এখানে সকাল থেকেই অপেক্ষা করছে যারা আছেন, যারা টুরিস্ট ভিসায় হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য আসছিলেন এবং অনলাইনের মাধ্যমে যারা প্রথমে অ্যাপ্লিকেশন করেন, পরবর্তীতে কাগজপত্র এখানে জমা দেন। যখন হচ্ছে ভিসা প্রসেসিং সম্পূর্ণ হয় তখন পরবর্তী সময়ে কিন্তু তারা অনলাইনে দেখতে পারেন এবং মেসেজের মাধ্যমে কিন্তু তাদেরকে কনফার্ম করা হয় যে হচ্ছে আসলে ভিসা এবং পাসপোর্ট নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছি সকাল থেকে যে দীর্ঘ লাইন, মানুষের উপস্থিতি এবং তারা যেতে পারবে দীর্ঘ 2 বছর পর, সেটিকে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যভাবে এবং ইচ্ছা প্রকাশ করছে যে দীর্ঘ 2 বছর পর তারা সেখানে বেড়াতে যাবেন এবং সেখানে মানুষ এখানে আসবেন বেড়াতে। এই বিষয়টিকে তারা খুব ভালোভাবে দেখছেন। আমরা কথা বলার চেষ্টা করছি। আপু একটু কথা বলা যাবে? কথা বলতে চাচ্ছেন? আপু একটু কথা বলতে চাচ্ছিলাম। দীর্ঘ লাইন দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে অনেকেই অপেক্ষা করছেন এবং শিশু, বাচ্চা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন তারাও এখানে আছেন, তাদের সাথেও কথা বলছিলাম। এখানে একজন টুরিস্ট আছেন। দীর্ঘ 2 বছর পরে এই টুরিস্ট ভিসা চালু করা হয়েছে, কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে, কিন্তু 2 বছর আগে যখন ভিসা আবেদনের ছিল তখন স্লট সিস্টেম ছিল না। তখন সবাই আমরা প্রতিদিন প্রায় 4,000-5,000 মতো ভিসা আবেদন করতে পারতো এবং পাইতো খুব সহজেই। কিন্তু এখন স্লট সিস্টেম করায় ওই সাধারণ যেই ট্যুরিস্টরা এরা এই ভিসার স্লটটা পাইতেছে না, সব হ্যাকারদের হাতে। এটার জন্য খুবই আমরা অসন্তুষ্ট। ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনারের কাছে আবেদন আমাদের যে স্লট সিস্টেমটা বাতিল করে আগের মতো স্বাভাবিক করা হোক। স্লট আপনার প্রতিদিন 5টায় স্লট ছাড়ার কথা থাকে, কিন্তু 5টা 2 মিনিটে আমরা প্রবেশ করলে দেখি সব স্লট বুকিং, আমরা স্লট পাই না। এভাবে 1 সপ্তাহ চেষ্টা করার পরও পাই নাই। কিন্তু এই স্লট সিস্টেম এগুলা সব হ্যাকারদের হাতে। জি জি। হ্যাঁ, আমি একটু কথা বলছি। হ্যাঁ, আমাদের ধরেন আমরা সাতক্ষীরা জেলার লোক, সাতক্ষীরা জেলা থেকে এখানে আমরা আসতে গেলে প্রচুর পরিমাণে হয়রানি হচ্ছে। এখানে আমরা আসতে গেলে চারিদিকে সমস্ত জেলার লোক এক জায়গায় হলে আমাদের কষ্টের কোনো শেষ নেই। আমাদের যদি প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাদের জেলায় জেলায় দেয়, আমাদের যেভাবে ছিল সেভাবে, তাহলে আমরা খুব উপকৃত হই। এই সাধারণ মানুষের জন্য আমি আশা করি তিনি এই কথাগুলো ভাববেন সাধারণ জনগণের জন্য। হ্যাঁ হ্যাঁ, প্রতি জেলায় জেলায় এটাই। এখানে যারা টুরিস্ট ভিসার জন্য কাগজপত্র জমা দেওয়ার জন্য আসছিলেন তাদের সাথে কথা বলছিলাম এবং তারা বলছিলেন যে আসলে যে স্লট সিস্টেমে এখানে বর্তমান সময় হচ্ছে গিয়ে যে বুকিং চলছে সেটির মাধ্যমে সাধারণ যারা টুরিস্ট কাগজপত্র জমা দেওয়ার জন্য আসেন তারা বলছিলেন যে সব স্লট সাধারণত যে হ্যাকারদের হাতে চলে যায়, যার কারণে তারা পর্যাপ্ত সময়ে এসে তারা কিন্তু সেই স্লটটি পাচ্ছেন না। এটি কিন্তু তারা জানাচ্ছিলেন। এবং বলে রাখি যে আপনারা জানেন যে 2024 সালের 5 আগস্টে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে কিন্তু 4 আগস্ট থেকেই বাংলাদেশের যে ভারতীয় ভিসার আবেদন কার্যক্রম সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ 2 বছর কিন্তু সেটি বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু ভিসা চালু হয় এবং ভারতের যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছিলেন যে তারা হচ্ছে নতুন করে এই ভিসা কার্যক্রম শুরু করেছেন এবং নর্মাল টুরিস্ট ভিসা ওপেন করে দিয়েছেন। পাশাপাশি বলছেন 28 জুন থেকে এই কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে 28 জুনের
মধ্যে দিয়ে ভারতের হাই কমিশনার যিনি আছেন তিনি কিন্তু এই বিষয়টি গণমাধ্যমকে বলেছিলেন। এবং বলে রাখি যে যারা ইতিমধ্যে যে ভিসা পেয়েছেন তারা বলছিলেন যে 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু এই ভিসা কার্যক্রম শেষে প্রসেসিং শেষে তারা হাতে পেয়েছেন এমনটা কিন্তু বলেছেন। এবং বলে রাখি যে এই কার্যক্রম 28 জুন থেকে শুরু হয়েছে এবং 29 জুনে তারা হচ্ছে কাগজপত্র এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে জমা দেওয়া শুরু করেছেন। পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে কিন্তু যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু জানতে পারেন যে আসলে কতটুকু প্রসেসের মধ্য দিয়ে কিন্তু তাদের এই ভিসা পাসপোর্ট আছেন ভিসা সেটি যখন মেসেজের মধ্য দিয়ে কিন্তু কনফার্ম করা হয় তখন কিন্তু তারা এসে সেটিকে নিয়ে যান। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে ভারতের ভিসা কার্যক্রম। গত 28 জুন থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে অনলাইন ট্যুরিজম ভিসা আবেদন কার্যক্রম শুরু হয়েছে। পরদিন 29 জুন থেকে অ্যাপ্লিকেশন স্লটের মাধ্যমে কিন্তু আবেদন গ্রহণ করা শুরু হয়েছে এবং 29 জুন অর্থাৎ ওই দিনই কিন্তু জুন মাসের 29 জুন জমা হওয়া কাগজপত্রের বিপরীতে কিন্তু ভিসা ইস্যু শুরু করেছে ঢাকা ভারতীয় হাই কমিশন সেখান থেকে ভিসা ইস্যু শুরু করেছে। এবং বলে রাখি গত 25 জুন ঢাকায় দায়িত্ব নিয়ে ভিসা চালুর ঘোষণা দেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির 5টি ভিসা সেন্টারের আবেদন গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন এবং কূটনৈতিক মহলে বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। এই ঘোষণার পর থেকে দুই দেশের সম্পর্কের যে টানাপোড়া সেটি স্বাভাবিক করার প্রথম ধাপ হিসেবে মনে করছেন তারা, এমনটি কিন্তু বলছেন। এবং যারা এখানে আছেন তারা বলছেন যে দীর্ঘ 2 বছর পরে যেহেতু এই ভিসা কার্যক্রম শুরু হয়েছে সেটিকে কিন্তু তারা সাধুবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে 2 বছর তারা সেখানে যেতে পারেননি এবং বেড়াতে পারেননি, অনেকে সেখানে তাদের আত্মীয় স্বজন ছিল বেড়াতে পারেননি, সেটিকে তারা খুব মিস করছেন এমনটা কিন্তু তারা বলছেন। তবে আমরা দীর্ঘক্ষণ এইখানে ছিলাম এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে এই যে লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। এখন সময় যত যাচ্ছে ততই কিন্তু এই লাইনের সাধারণত মানুষের সংখ্যা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সেই লাইন ধরেছে। আমরা কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলি। দীর্ঘ 2 বছর পর আপনারা এই ভিসা চালু হয়েছে, কেমন লাগছে? খুব এখন আমরা ইন্ডিয়া যাচ্ছি চিকিৎসার জন্য, খুব ভালো হচ্ছে। বাস আমরা আনন্দিত, বাস দুনো দেশ সম্পর্ক ভালো থাকে এটা আমরাও চাই, যেন আমরা যাতায়াত করতে পারি। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। 2 বছর যে বন্ধ ছিল সেটাকে কিছু মিস করেছেন? আমরা বহুত মিস করেছি, বাস বহুত রোগী ভোগান্তিতে পড়েছে, তো এই কারণে এখন আমরা আনন্দিত। আমরা কথা বলছিলাম যারা গিয়ে ভিসার জন্য আবেদন করেছিলেন অনলাইনে, তাদের সাথে কথা বলছিলাম এবং এখানে একটু কথা বলি। জি, দীর্ঘ 2 বছর বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে ভিসা, কেমন এখন আমাদের আনন্দ উল্লাসে একটু যাচ্ছি। আমি দার্জিলিং যাচ্ছি বেড়াতে, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করছি, ট্যুরিস্ট ভিসা। অনেক দিন দীর্ঘ টাইম বন্ধ ছিল দেখে আমাদের খুব কষ্ট লাগছে, এখন খুব আনন্দ একটু লাগছে যে এই সরকারের আমলে আমরা একটু স্বস্তি ফিরে পেয়েছি আমাদের। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নারী পুরুষ বৃদ্ধা যুবক থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই আসছেন, অর্থাৎ দীর্ঘদিন পরে তারা আবারও ভিসা কার্যক্রম শুরু হয়েছে সেটিকে সাধুবাদ জানিয়ে তারা সরকারের এই কার্যক্রমকে তারা সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে এই দীর্ঘ 2 বছর তারা যেতে পারেননি এবং সেটি খুব কষ্টের ছিল, কিন্তু আবার নতুন করে তারা যেতে পারছেন সেটিকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন এবং 2 দেশের যে সম্পর্কের যে টানাপোড়া ছিল সেটি স্বাভাবিক হবে বলে তারা মনে করছেন।
এবং আপনারা জানেন যে 24 আগস্টে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল এবং দেশের একটি বৈরী পরিবেশ ছিল, সেটিকে সে সময় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের ভিসা কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে যায়। এরপরে দীর্ঘ 2 বছর কিন্তু এই কার্যক্রম বন্ধ ছিল, যার ফলে সাধারণ মানুষ ট্যুরিজম এবং চিকিৎসার জন্য কিন্তু সাধারণ মানুষ যেতে পারেননি। এর পরবর্তীতে কিন্তু ভারতের যে হাই কমিশনার তিনি কিন্তু বাংলাদেশে এসে প্রথমেই ঘোষণা দেন যে এই ভিসা কার্যক্রম চালু করবেন 28 জুন থেকে। তার কথা অনুযায়ী কিন্তু 28 জুন থেকে এই অনলাইনে কার্যক্রম ভিসা প্রসেসিংয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং 29 জুন থেকে যে কাগজপত্র জমার বিপরীতে কিন্তু ভিসা প্রসেসিং দেওয়া শুরু হয়েছে এরপর দিন থেকে। অর্থাৎ সব কিছু প্রসেসিং হতে 1 সপ্তাহের মতো সময় লেগে যাচ্ছে, এমনটা কিন্তু বলছিলেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম এবং দেখতে চেষ্টা করছিলাম যে সকাল থেকে কিন্তু সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করছিলাম। 2 বছর পরে তারা আবার এই ভিসা পেয়ে আনন্দ প্রকাশ করছে। একটু ভাই কথা বলতে চাচ্ছিলাম যে 2 বছর পর পেয়েছেন ভিসা, কেমন লাগছে আসলে? ভিসা পাইনি, ভিসার জন্য জমা দিচ্ছি, প্রয়োজন তো যেতে হবে আর কি, সেজন্য আমরা চেষ্টা করছি আর কি ভিসা পাওয়ার জন্য। জি, এটা তো আসলে বলা মুশকিল, তাই না? যদি কমপ্লায়েন্স মেনটেন হয়, তাদের যদি মর্জি হয় দিবে, না তো দিবে না। থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন স্কাউটের মাধ্যমে কিন্তু এই কার্যক্রম শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল যমুনায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে সর্বশেষ তথ্য। প্রিয় দর্শক, আবারও যুক্ত হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, জানিয়ে রাখি সবার আগে সর্বশেষ তথ্য পেতে ভিজিট করুন www.jagonews.com এই লিঙ্কে।